আমি রাজনীতি করে রাজনীতি করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেলেও মসনদ হারানোর মাত্র এক মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর এখন শতাধিক হত্যা মামলা। এসব মামলার বেশিরভাগেরই প্রধান আসামি তিনি। এরই মধ্যে নতুন করে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার। ওই ট্রাইব্যুনালে জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সহ জামাত নেতাদের সাজা এবং ফাঁসি হয়েছে। যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। ভারতের সাথে আমরা ইতিমধ্যে বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছি। আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয়। স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়মের কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয়, যেখানে অনিয়মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও এপিএস 1 কাজী নিশাত রাসুল, যারা শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনের নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করত। জনগণের সেবক হওয়ার কথা থাকলেও হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম। বিনিময়ে পেয়েছেন একের পর এক পদোন্নতি। শেখ হাসিনার ডানহাত হয়ে করেছে নানা অকল্পনীয় দুর্নীতি। অসম্ভব চাটুকারিতা আর অন্ধশক্তির বদৌলতে বাগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। নিজের জালে আটকে পড়েছেন এবার নিজেই শেখ হাসিনা। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। জাতির উদ্দেশ্যে এক ভাষণে ডক্টর ইউনূস এবার চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। দর্শক, সাইবার সহ সব কালো আইন বাতিল বা প্রয়োজনে সংস্কার করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মিডিয়ার স্বাধীনতার কমিশন গঠন করা হবে। প্রধান উপদেষ্টা। ভারত থেকে নরেন্দ্র মোদী সেই ডক্টর ইউনূসকে ফোন দিয়ে একই মন্তব্য করলেন। সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চায় অন্তর্বর্তী সরকার, তবে সেই সম্পর্ক ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হতে হবে। বুধবার 11 সেপ্টেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই কথা বলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার অনিয়মে মাস্টারমাইন্ড তোফাজ্জল ও নিশাত। দর্শক, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এবং সেই মাস্টারমাইন্ড যারা ছিল তাদেরকে নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রকল্প বাস্তবায়নের পর্যায় বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে। দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না। কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে, আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। আমরা এই খাতে নিয়মনীতি প্রতিষ্ঠা করতে পেরেছি। আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছে, তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ। ফেসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে 9% উন্নীত করা হয়েছে। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে। মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থবছরে চাল ও গম আমদানির জন্য 5,800 কোটি টাকা, আভ্যন্তরীণ সংগ্রহের জন্য 8,900 কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির 3টি প্রোগ্রামের জন্য 7,360 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় 11টি অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি এখন নিজের অনুকূলে নয়। তাহলে কি নিজের গড়া আদালতেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে? প্রধান প্রসিকিউটর জানালেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেও অপরাধের গুরুত্ব হিসাবে আসামির সঙ্গে ডিল করবে তারা। যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না, তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না। ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র শেখ হাসিনা, তাকে নরেন্দ্র মোদী সরকার কি অত সহজেই দেশে ফেরত পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দেবে? জনমনে এই প্রশ্ন সামনে আসছে বারবার। অবশ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে অপরাধী হস্তান্তর বিষয়ে। 2013 সালে এই চুক্তি করেছিল শেখ হাসিনা সরকার। বাংলাদেশের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের পক্ষে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে চুক্তিতে সই করেছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আইন আদালত চাইলে দিল্লির কাছে বাংলাদেশের কোনো আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই পরোয়ানার ভিত্তিতেই ভারতের কাছে তাকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো। এই চুক্তির আওতায় 2020 সালে বঙ্গবন্ধুর 2 খুনি সেনাবাহিনীর রিসালদার মুসলিউদ্দিন ও ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দিয়েছিল ভারত। একই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ। নিয়াজ মাহদুব। শেখ হাসিনা দেশ পলায়নের পর বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ দেশে রেখে যায়, যা বহাল তবিয়তে ভোগ করছে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও এপিএস কাজী নিশাত রাসুল। এই দুই দুর্নীতিবাজ সারা দেশে শক্ত প্রশাসনিক সিন্ডিকেট তৈরি করেছে, যার মাধ্যমে সরকারের সকল সংস্থাকে নিয়ন্ত্রণ করত তারা। শেখ হাসিনার এপিএস কাজী নিশাত রাসুল অনেকটাই জোরপূর্বক তার স্বামী শহীদুল ইসলামকে শেখ হাসিনার যোগসাজশে ঢাকা জেলা প্রশাসক পদ পাইয়ে দেন। যারা দেশের দুর্নীতি দমনে কাজ করবে সেই কমিশনে তাদের সিন্ডিকেটের প্রশাসনিক ক্যাডার নিয়োগের মাধ্যমে অনেক দুর্নীতি ধামাচাপা দেয়া হতো দুর্নীতি দমন কমিশন হতে। শেখ হাসিনা দেশ পালায়নের পর আস্তে আস্তে বের হতে থাকে সকল থলের বিড়াল। বের হয় সারা দেশে বহাল তবিয়তে থাকা প্রশাসনিক 49 ক্যাডারের অপরাধ কার্যক্রম। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর বেশিরভাগই বহাল তবিয়াতে বসে থাকায় সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এরপর থেকেই দেশের প্রায় সব প্রতিষ্ঠানে শুরু হয় বদলি অপসারণ। কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের আস্থাভাজন অনেককেই বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তার দায়িত্ব হিসেবে দেওয়া হচ্ছে।